এই ঋণের কাগজটা শুধু টাকার হিসাব না, এটা আমার ঘুম, আমার হাসি, আমার সাহস, সব কিছুর হিসাব। আমি দিন-রাত কাজ করি, মাটি খুঁড়ি, রোদে পুড়ি, কিন্তু এই সংখ্যা কমে না। মনে হয় আমি সামনে এগোচ্ছি, অথচ জীবনটা আমাকে পেছনে টেনে ধরছে। আপনি প্রতিদিন নিজেকে ভাঙছেন কেন? আমি জানি ঋণের বোঝা কত ভারী, কিন্তু আপনি যদি ভেতর থেকে ভেঙে যান, তাহলে এই সংসারটা কে আগলে রাখবে? ছেলেমেয়েরা আপনার চোখে ভয় দেখলে নিজেরাও ভয় পেয়ে যাবে। করিম মাথা নিচু করে। এই মাথা একসময় শক্ত ছিল, আজ নুয়ে গেছে। একসময় করিমের সংসার এতটা নিঃস্ব ছিল না। জমি ছিল, ফসল উঠত, গরু ছিল, কিন্তু একের পর এক দুর্যোগ, খরা, বন্যা, তারপর মেয়ের বিয়ে আর চিকিৎসার খরচ, সব মিলিয়ে সে মহাজনের কাছ থেকে ঋণ নেয়। তখন সবাই বলেছিল, সমস্যা কি, সময় হলে শোধ দেবে। কিন্তু সময় এসেছে, টাকা আসেনি। এসেছে চাপ, অপমান আর ভয়। সকালে ছেলে রাশিদ আর মেয়ে লিজা ভাত খেতে বসে। ভাত পাতলা, লিজা চুপ করে খায়, কিন্তু রাশিদ আর চুপ থাকতে পারে না। আব্বা, আমি স্কুলে গেলে মনে হয় সবাই আমাদের দিকে আলাদা চোখে তাকায়। তারা জানে আমরা ঋণগ্রস্ত। আমি পড়াশোনা ছেড়ে কাজ করতে চাই না, কিন্তু তোমাকে প্রতিদিন এভাবে ভেঙে যেতে দেখলে নিজের ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করে। মনে হয় আমি কিছুই করছি না। করিম ছেলের দিকে তাকায়। অনেকক্ষণ পর কঠিন গলায় বলে, শোন রাশেদ, ঋণ আমার ব্যর্থতা হতে পারে, কিন্তু তোদের ভবিষ্যৎ আমার লড়াই। তুমি যদি পড়াশোনা ছেড়ে দাও, তাহলে এই ঋণ আমাকে হারানোর পাশাপাশি তোমাকেও হারাবে। বাবা হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব হলো যে স্বপ্ন আমি পূরণ করতে পারিনি সেটা যেন তোরা করতে পারিস। দুপুরে করিম যায় মহাজন রহিমউদ্দিনের বাড়ি। উঠানে চেয়ার পেতে বসে আছে রহিম, মুখে শান্ত ভাব, চোখে কঠোরতা। করিম, আমি বহুবার বলেছি ব্যবসায় আবেগ চলে না। তুমি টাকা নিয়েছ, সময় পেয়েছ, এখন সময় শেষ। টাকা না দিলে জমি যাবে। আমি কাউকে শত্রু বানাতে চাই না, কিন্তু নিয়ম ভাঙলেও আমার ক্ষতি। আমি কোনো অজুহাত দিতে আসিনি মহাজন, শুধু একটু সময় চাইছি। এই জমিটাই আমার শেষ সম্বল। এটা গেলে আমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি কাজ করে ঘাম ঝরিয়ে সব শোধ দেব, কিন্তু আজ এই জমিটা নেবেন না। রহিম মুখ ফিরিয়ে নেয়। সেদিন রাতে করিম উঠানে বসে থাকে। আকাশে চাঁদ, কিন্তু তার ভেতর অন্ধকার। মানুষ কতটা অসহায় হলে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে। আমি কি শুধু গরিব হওয়ার কারণেই অপরাধী? যদি আমি না থাকি, এই ঋণটা কি শেষ হবে, নাকি আমার চলে যাওয়াও পরিবারটার জন্য আরেকটা বোঝা হবে? আপনি এসব কি বলছেন? মরলে কি কোনো সমাধান হবে? প্রতিটা মানুষের জীবনেই লড়াই থাকে। ঋণ আমাদের শাস্তি না, এটা আমাদের পরীক্ষা। আপনি একা নন, আমি আছি, ছেলেমেয়েরা আছে। আমরা সবাই মিলে এই পরীক্ষায় পাশ করব ইনশাল্লাহ। পরদিন রাশেদ গোপনে ইটভাটায় কাজ নেয়। করিম জানতে পেরে ছুটে যায়। কে তোকে বলেছে কাজ নিতে? আমি কি এতটাই ব্যর্থ বাবা হয়ে গেছি যে আমার ছেলেকে এই বয়সে ভারী বোঝা কাঁধে তুলতে হবে? তুমি ব্যর্থ নও আব্বা, কিন্তু আমি প্রতিদিন তোমার চোখে যে কষ্ট দেখি সেটা আমাকে শান্ত থাকতে দেয় না। এই ঋণ শুধু তোমার না, আমাদের সবার। করিম ছেলেকে বুকে টেনে নেয়। চোখে জল আসে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। ঠিক আছে, আমরা সবাই মিলে লড়ব, কিন্তু কেউ কাউকে ভেঙে পড়তে দেবে না। সময় যায়। করিম সমিতিতে যোগ দেয়, ছোট ঋণ নিয়ে গরু কেনে, আয় বাড়ানোর চেষ্টা করে। সহজ নয়, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলায়। একদিন সে মহাজনের কাছে
শেষ কিস্তির টাকা নিয়ে যায়। এই নিন মহাজন, আপনার টাকা। হয়তো টাকা কম হতে পারে, কিন্তু এটা ঘামের টাকা। আজ আমি ঋণ শোধ করছি, শুধু টাকায় না, সম্মানের। রহিমউদ্দিন চুপ করে টাকা নেয়। ঘরে ফিরে করিম উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। বোঝাটা পুরোপুরি শেষ হয়নি, কিন্তু আর চেপে ধরছে না। ঋণ মানুষকে ভাঙে যদি সে একা লড়ে, কিন্তু পরিবার পাশে থাকলে সেই ঋণও মানুষকে শক্ত করে তোলে। শুরু করেছিস তোরা। রাশেদ, দিয়ে দে বাবা। ঘরে হাসির শব্দ শোনা যায়। ঋণের বোঝা হালকা হয়েছে, কারণ এখন তা একা বইতে হচ্ছে না। আমাদের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।